স্বাগতম ছাত্ররা। আজকে আমি নবম শ্রেণীর অ্যাসিড ক্ষার লবণ এই অধ্যায় সম্বন্ধে আলোচনা শুরু করব। তো প্রথমে আমি অ্যাসিড সম্পর্কে আলোচনা শুরু করব এবং অ্যাসিড সম্পর্কে আলোচনাটা আমি কমপ্লিট করব। তো এখন অ্যাসিড সম্পর্কে আমি আলোচনা শুরু করছি। তো অ্যাসিড কাদেরকে বলা হয়? যে সমস্ত যৌগিক পদার্থ স্বাদে অম্ল অর্থাৎ টক, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমন্বিত, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু ওই যৌগের মধ্যে থাকবে এবং যার অণুর হাইড্রোজেন পরমাণু ধাতুর পরমাণু বা ধাতুধর্মী কোনো যৌগমূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিস্থাপিত হতে পারে এবং প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে, এবং যেই যৌগ ক্ষারক কিংবা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে, হাইড্রোজেন সমন্বিত সেই সমস্ত যৌগগুলোকে আমরা অ্যাসিড বলি। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত HCl, নাইট্রিক অ্যাসিড যার সংকেত HNO3, সালফিউরিক অ্যাসিড যার সংকেত H2SO4, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH ইত্যাদি। এই সমস্ত প্রত্যেকটা যৌগের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু বর্তমান থাকে এবং প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুগুলো ধাতু বা ধাতবমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে লবণ কিংবা জল উৎপন্ন করে। এখন এই অ্যাসিড সম্পর্কিত আরেকটি তথ্য বিজ্ঞানী আরহেনিয়াস দেন। আর আরহেনিয়াসের অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞাটা একটু অন্যরকম। অ্যাসিডের সংজ্ঞাটা এরকম যে যেই সমস্ত হাইড্রোজেনযুক্ত যৌগ জলে দ্রবণীয় এবং জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজিত হয়ে এক বা একাধিক হাইড্রোজেন প্লাস বা হাইড্রোজেন ক্যাটায়ন উৎপন্ন করে, তাদেরকে অ্যাসিড বলা হয়। এখন আমি এই অ্যাসিডের আলোচনায় আসছি। তো আরহেনিয়াসের নীতি অনুযায়ী যে কোনো অ্যাসিড, আমি ধরলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, অথবা সালফিউরিক অ্যাসিড H2SO4, অথবা নাইট্রিক অ্যাসিড HNO3, অথবা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এই প্রত্যেকটা যৌগ জলে দ্রবণীয় হবে এবং জলীয় দ্রবণে এরা তড়িৎ বিয়োজিত হবে। তড়িৎ বিয়োজিত হয়ে এক বা একাধিক হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করবে। অর্থাৎ HCl যদি তড়িৎ বিয়োজিত হয় তাহলে ক্যাটায়ন রূপে H প্লাস আয়ন, একটা H প্লাস আয়ন, এবং অ্যানায়ন রূপে একটা Cl মাইনাস আয়ন তৈরি করে। H2SO4 যদি জলীয় দ্রবণে দেওয়া হয়, যদি জলীয় দ্রবণ তৈরি করা হয়, তাহলে ক্যাটায়ন রূপে দুটি হাইড্রোজেন পরমাণু এবং SO4 মূলক SO4 ডাবল মাইনাস আয়ন তৈরি করে। নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H প্লাস আর NO3 মাইনাস আয়ন উৎপন্ন করে। CH3COOH জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H প্লাস এবং CH3COO মাইনাস আয়ন তৈরি করে। এই পরমাণু পুঞ্জগুলোকে আমরা মূলক বলি। দেখতে পাচ্ছ যে এই SO4 মূলকটিতে এই ধরনের পরমাণু পুঞ্জগুলোকে আমরা মূলক বলবো। এখানে একটা সালফার আয়ন, একটা সালফার পরমাণু এবং 4টে অক্সিজেন পরমাণু আছে, যেহেতু সাফিক্স আমি 4 লিখেছি। সেমভাবে NO3-তে বুঝতেই পারছ একটা নাইট্রোজেন পরমাণু এবং 3টে অক্সিজেন পরমাণু আছে। CH3COOH-তে কার্বন পরমাণু 2টো আছে, হাইড্রোজেন পরমাণু 3টে আছে
এবং অক্সিজেন পরমাণু দুটো আছে। এই সমস্ত পরমাণু পুঞ্জকে আমরা মূলক বলি, এবং এই মূলকগুলো যদি হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগগুলো গঠন করবে সেই সমস্ত যৌগগুলোকে আমরা অ্যাসিড বলবো। এখন দেখছো যে কিছু কিছু অ্যাসিড, এখানে লক্ষ্য করো, কিছু কিছু অ্যাসিড জলীয় দ্রবণে একটা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন আয়ন দেয়, কিছু কিছু দুটো দেয়, কিছু কিছু অ্যাসিড তিনটাও দিতে পারে। কোনো অ্যাসিড জলীয় দ্রবণে যতগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে সেই সংখ্যাকে বলা হয় অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি। তো দেখা যাচ্ছে কি, তাহলে HCl এর ক্ষারগ্রাহিতা কত আসছে? কটা হাইড্রোজেন পরমাণু তৈরি করতে পারে? একটাই। হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে কয়টা? একটাই। তার জন্য এর বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা 1। সালফিউরিক অ্যাসিড দেখছো যে দুটো হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারছে, অর্থাৎ এর বেসিসিটি 2। HNO3 এর বেসিসিটি 1। CH3COOH অ্যাসিটিক অ্যাসিডেরও বেসিসিটি 1। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাসিডের কোনো একটা সংকেত যদি আমরা জানি, সেই সংকেত থেকে আমরা সোজাসুজি অ্যাসিডের বেসিসিটি আমরা নির্ণয় করে বলতে পারবো। তো সংজ্ঞা থেকে আমরা অ্যাসিডের ধর্ম সম্বন্ধে কিছুটা আইডিয়া পেলাম। অ্যাসিডের কি কি ধর্ম থাকছে? প্রথম ধর্ম, যে অ্যাসিড মাত্রই হাইড্রোজেনযুক্ত যৌগ এবং সেই যৌগগুলো জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে, এক হোক একাধিক হোক হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে, এটা আমরা জানলাম। অ্যাসিডের নেক্সট ধর্মটা কি? এরা স্বাদে অম্ল। স্বাদে অম্ল মানে অর্থাৎ এদের যদি আমরা জিভে ছোঁয়াই তাহলে আমাদের টক মনে হবে। এখানে একটা কথা বলে রাখি, সব অ্যাসিড আমাদের জিভে ছোঁয়ানো কিন্তু আমাদের পক্ষে স্বাস্থ্যকর নয়। কিছু কিছু অ্যাসিড আমরা প্রতিদিন খাদ্যের মাধ্যমে কনজিউম করি, মাঝে মাঝে কিংবা মাঝে মাঝে খাদ্যের মাধ্যমে কনজিউম করি, সেই সমস্ত অ্যাসিডগুলো স্বাদে টক লাগে। এই জন্যই কিন্তু তেঁতুলের স্বাদ টক, কারণ তেঁতুলে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটাকে আমরা বলি টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড তাহলে ওর স্বাদ টক। সেমভাবে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত অ্যাসিডগুলোকে আমরা জৈব অ্যাসিড বলি। যে সমস্ত অ্যাসিডগুলোর উৎস জীব জগৎ, সেই সমস্ত অ্যাসিডগুলোকে আমরা জৈব অ্যাসিড বলি। তো সেই হিসাবে আমি যেই দুটো উদাহরণ দিলাম, টার্টারিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড, এরা জৈব অ্যাসিড, আর এদেরকে জিভে ছোঁয়ালেই আমরা বুঝতে পারি যে এরা স্বাদে টক। নেক্সট একটা ধর্ম, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং মিথাইল অরেঞ্জের কমলা বর্ণকে লাল বর্ণে পরিণত করে। এই দুটো পদার্থকে কিংবা এই ধরনের পদার্থকে আরও একটা পদার্থ আছে ঠিক এইরকমই ধর্ম দেখায়, এদের নাম হলো ফেনলফথেলিন। তো এই সমস্ত পদার্থগুলোকে আমরা বলি নির্দেশক। অর্থাৎ এরা অ্যাসিড এবং ক্ষারে যখন এদেরকে যোগ করা হয় তখন এদের গঠনের কোনো পরিবর্তন হয় না, এদের রঙের পরিবর্তন হয়। অর্থাৎ অ্যাসিডে যদি আমরা লিটমাস পেপার কিংবা লিটমাসের একটা বিন্দু যোগ করি তাহলে সেটা লাল হয়ে যায়, কিন্তু ক্ষারে যদি আমরা সেটাকে আবার যোগ করি তাহলে সেটা নীল বর্ণ ধারণ করে। এই সমস্ত যৌগগুলোকে আমরা বলি নির্দেশক। লিটমাসকে অ্যাসিডে যোগ করলে লাল বর্ণ ধারণ করে, মিথাইল অরেঞ্জকেও অ্যাসিডে যোগ করলে লাল বর্ণ ধারণ করে। এটাও অ্যাসিডের একটা ধর্ম। নেক্সট ধর্ম হলো, যে কোনো অ্যাসিড, লঘু অ্যাসিড সাধারণত, লঘু অ্যাসিড গাঢ় অ্যাসিডের তুলনায় বেশি রাসায়নিকভাবে সক্রিয় হয়, তাই আমরা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে লঘু অ্যাসিডটাকে বেশি প্রেফার করি। তো এখন দেখা যায় যে লঘু অ্যাসিড, এটা অ্যাসিডের 3 নম্বর ধর্মের কথা বলছি। তো অ্যাসিডের 3 নম্বর ধর্মটা হলো যে লঘু অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ধাতব লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন আমি দুটো উদাহরণ দিই। জিঙ্ক মানে দস্তার কিছু টুকরো তোমরা যদি সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে যোগ করো তাহলে দেখবে যে সবুজ বর্ণের জিঙ্ক সালফেট লবণ তৈরি হয়। কীভাবে সবুজ বর্ণ বুঝি? সেই দ্রবণের বর্ণটা সবুজ হয়ে যায় এবং
হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হতে থাকে। অর্থাৎ এই সমস্ত বিক্রিয়া থেকে আমরা প্রমাণ করতে পারি যে অ্যাসিডে হাইড্রোজেন আছে। কেননা শুধুমাত্র জিঙ্ক ছিল, দস্তা ছিল, দস্তার মধ্যে হাইড্রোজেন থাকে না আমরা জানি। আর যখন দস্তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটাও বলি আমি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সেই দস্তার সঙ্গেই এই বিক্রিয়াতে একটু তাপ দিতে হয়। এই বিক্রিয়াতে তাপ দেওয়া দরকার পড়ে না, কিন্তু এই বিক্রিয়াতে একটু তাপ দিতে হয়। সেক্ষেত্রেও হাইড্রোজেন গ্যাস আর জিঙ্ক ক্লোরাইড লবণ তৈরি করে। তো দেখতে পাচ্ছ যে এই হাইড্রোজেনের উৎসটা কি? এই অ্যাসিড। এই সমস্ত বিক্রিয়া থেকে প্রমাণিত হয় যে অ্যাসিডে হাইড্রোজেন আছে। আর একটা বিক্রিয়া দিতে পারি যে ম্যাগনেসিয়াম আর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায়, HNO3 এর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস আর ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন করে। এখানে আমি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ইনফরমেশনটা এরকম যে এই HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এ কিন্তু শুধুমাত্র ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজের সঙ্গে বিক্রিয়া করলেই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু ম্যাগনেসিয়াম কিংবা ম্যাঙ্গানিজ ছাড়া অন্য কোনো ধাতুর সঙ্গে কিন্তু এই অ্যাসিডটা হাইড্রোজেন গ্যাস তৈরি করে না। হ্যাঁ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য সমস্ত ধাতুর সঙ্গে H2SO4 এবং HCl বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। কিন্তু ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ ব্যতীত অন্য কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়ায় HNO3 কিন্তু হাইড্রোজেন উৎপন্ন করে না। অ্যাসিডের নেক্সট ধর্মটা হলো অ্যাসিড ধাতব অক্সাইড কিংবা হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় ধাতব লবণ এবং জল উৎপন্ন করে। এক অণু হোক কিংবা একাধিক সংখ্যক অণু হোক, সেক্ষেত্রে জল উৎপন্ন করবে। তো যেমন একটা উদাহরণ দিতে পারি, ক্যালসিয়াম অক্সাইড, এটাকে আমরা বাংলা নামে বলি পোড়াচুন। এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন হয়। তাহলে এক অণু ক্যালসিয়াম অক্সাইড 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় 1 অণু ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং 1 অণু জল উৎপন্ন করছে। তো দেখা গেল যে এখানে একটা ধাতব লবণ তৈরি হচ্ছে। এটাই অ্যাসিডের একটা ধর্ম, যেটা আমি বলছিলাম যে অ্যাসিড ধাতব অক্সাইড কিংবা হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া। এখন হাইড্রোক্সাইডের আমি এক্সাম্পল দিচ্ছি। তো ধাতব অক্সাইড কিংবা হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় ধাতব লবণ কিংবা জল উৎপন্ন করে। এরকমই আরেকটা উদাহরণ হতে পারে, সাপোজ NaOH এর সঙ্গে যদি H2SO4 এর বিক্রিয়া হয়। এই বিক্রিয়াটা 2 রকমের হয়। 2 রকম বলতে, একটা বিক্রিয়ায়, এক ধরনের বিক্রিয়ায় NaHSO4 বা সোডিয়াম বাইসালফেট লবণ উৎপন্ন করে এবং 1 অণু জল উৎপন্ন করতে পারে। অথবা বিক্রিয়াটা এরকম হতে পারে যে সোডিয়াম সালফেট লবণ এবং জল উৎপন্ন করতে পারে। এই 2 ধরনের বিক্রিয়া সালফিউরিক অ্যাসিডের সঙ্গে NaOH দেখা যায়। এটার কারণ কি? এটার কারণ হলো সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 2। আর ক্ষারগ্রাহিতা 2 হওয়ার জন্য যেই দুটো হাইড্রোজেন পরমাণু এখানে দেখছো, এই দুটো হাইড্রোজেন পরমাণুকে আমরা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু বলি। প্রতিস্থাপনীয় বলতে এরা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। এখানেও দেখতে পাচ্ছ যে Cl এর সঙ্গে H ছিল, কিন্তু ক্যালসিয়াম সেই Cl এর সঙ্গে থাকা H কে সরিয়ে দিয়ে নিজে বসে গেছে ওখানে, আর ওই Hটা পরে জলের অণু তৈরি করেছে। এখানেও একই ঘটনা ঘটছিল। দেখো,
যে জিঙ্ক ধাতু এর এইচটাকে পুরোপুরি সরিয়ে দিয়ে এখানে যে কটা হাইড্রোজেন পরমাণু ছিল তাকে পুরোপুরি সরিয়ে দিয়ে নিজে ওখানে বসে যায়। এই ঘটনাটাকে আমরা হাইড্রোজেনের প্রতিস্থাপন বলি। তো এখন প্রতিস্থাপন দুই রকম হতে পারে। NaOH এর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের প্রতিস্থাপনটা দেখা যায় যে দুটোর মধ্যে একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হতে পারে, তাহলে এই লবণটা উৎপন্ন করে। এই লবণটাকে বলি আমরা সোডিয়াম বাইসালফেট। এই ধরনের লবণকে বাই লবণও বলা হয়। অথবা দুটো হাইড্রোজেন পরমাণু পুরোপুরি প্রতিস্থাপিত হতে পারে, প্রতিস্থাপিত হয়ে এই লবণগুলো উৎপন্ন করে। তো এখানে বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি এই মূলকটার নাম কি? সালফেট মূলক। এই মূলকটার নাম নাইট্রেট মূলক। আর এই মূলকটার নাম, যেহেতু অ্যাসিটিক অ্যাসিড, তার মানে এই মূলকটার নাম অ্যাসিটেট মূলক। অ্যাসিটেট মূলক, বোঝা গেল? যদিও এটা সম্বন্ধে আলোচনা আমাদের ক্লাস 9-এর সিলেবাসে নেই। তো যেটা বললাম যে যত সংখ্যক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে সব প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কিন্তু প্রতিস্থাপিত নাও হতে পারে। আংশিক প্রতিস্থাপন হতে পারে। আংশিক প্রতিস্থাপনের ক্ষেত্রে বাইলবণগুলো তৈরি হতে দেখা যায়। আর যদি সম্পূর্ণ প্রতিস্থাপিত হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের লবণগুলোকে আমরা প্রশম লবণ বলি। লবণের আলাদা আলোচনায় আমি এই সমস্ত ব্যাপার আবার আলোচনা করব। আরেকটা ধর্ম অ্যাসিডে, সেটা হলো কার্বনেট কিংবা বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায়, অ্যাসিডের বিক্রিয়ায় সবসময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবেই। জল অবশ্যই উৎপন্ন হবে, কারণ ধাতব কার্বনেট বা বাইকার্বনেট এরা ক্ষারীয় ধর্মই দেখায়। তো এদের সঙ্গে বিক্রিয়ায় আমরা জানি ক্ষারক বা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় তো অবশ্যই লবণ আর জল উৎপন্ন করে, সেটা করবে। কিন্তু কার্বনেট গুলোর সঙ্গে বিক্রিয়ায় আলাদাভাবে আবার কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন করবে লবণ এবং জলের সাথে। যেমন একটা উদাহরণ বলতে পারি আমরা এরকম, যে Na2CO3 সোডিয়াম কার্বনেট লবণ। সোডিয়াম কার্বনেট লবণের সাথে HCl এর বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড, এক অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং জল তৈরি করে। তাহলে এখানে একটা 2 বসাতে হবে, এখানে একটা 2 বসাতে হবে, বাকি বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। তো দেখতে পারলে যে অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় কিংবা হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় শুধুমাত্র লবণ এবং জল উৎপন্ন করছিল, কিন্তু যখনই কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলাম সঙ্গে সঙ্গে কিন্তু লবণ আর জল তো অবশ্যই উৎপন্ন করলো, কিন্তু তার সঙ্গে একটা কার্বন ডাই অক্সাইড অণুও তৈরি করলো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় কার্বনেট লবণের সাথে বিক্রিয়ায়। এরকমই একটা উদাহরণ দিতে পারি যে NaHCO3। বুঝতেই পারছো, একটা যদি এইচ থাকে এই সমস্ত লবণগুলোকে আমরা বাই লবণ বলি। ওটা ছিল সোডিয়াম বাইসালফেট, এটার নাম হবে সোডিয়াম বাইকার্বনেট। তোমরা বুঝতেই পারছো। তার মানে এখান থেকে বুঝতে পারছো যে এই একটা মূলক আমরা নতুন পেলাম এখন আলোচনার মাধ্যমে। এই মূলকটাকে আমরা বলি কার্বনেট মূলক। এরকম বিভিন্ন মূলক আমরা পেতে থাকবো। যেটা আমি আগেও বলেছিলাম, মূলকের সংজ্ঞাটা কি? যে এক বা একাধিক পরমাণু পুঞ্জ একসঙ্গে থেকে একটা অণুর মতন আচরণ করে কিংবা একটা পরমাণুর মতো আচরণ করে, এই সমস্ত পরমাণু পুঞ্জকে আমরা মূলক বলি। তো আমি আলোচনায় ফিরি। তো এর সাথে HCl এর বিক্রিয়ায় অবশ্যই সেই NaCl উৎপন্ন হবেই, এক অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবেই, আর জল উৎপন্ন হবেই। এখন এতক্ষণের যে আলোচনা, সেই আলোচনায় আমরা দেখলাম যে অ্যাসিড কাদেরকে বলা হচ্ছে? হাইড্রোজেনযুক্ত যৌগ সাধারণত অ্যাসিড হয়, এবং হাইড্রোজেনযুক্ত যৌগ হলেই যে অ্যাসিড হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ সব হাইড্রোজেনযুক্ত যৌগ কিন্তু অ্যাসিড নয়। কোন কোন হাইড্রোজেনযুক্ত যৌগগুলোকে আমি অ্যাসিড বলবো? যেই সমস্ত যৌগগুলো জলীয় দ্রবণে জলে দ্রবণীয় হবে এবং জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করবে, এটা অ্যাসিড ছাড়া অন্যান্য হাইড্রোজেনযুক্ত মৌল দেখায়। তো এটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে অ্যাসিডের এই ধর্মগুলো, যেটা অন্যান্য হাইড্রোজেনযুক্ত যৌগ অ্যাসিড না হলে অন্যান্য হাইড্রোজেনযুক্ত অ্যাসিড ব্যতীত অন্যান্য হাইড্রোজেনযুক্ত যৌগ কিন্তু এই ধর্মগুলো দেখাবে না। প্রথম ধর্মটা কি? নীল লিটমাস এবং মিথাইল অরেঞ্জকে লাল করে দেওয়া। এই ধর্মটা শুধুমাত্র অ্যাসিডই দেখাতে পারে।
নেক্সট, ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা, এই ধর্মটাও শুধুমাত্র অ্যাসিডই দেখাচ্ছে। ধাতব অক্সাইড কিংবা হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় ধাতব লবণ এবং জল উৎপন্ন করা, এই বিক্রিয়াটাও শুধুমাত্র অ্যাসিডই দেখায়। কার্বনেট কিংবা বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে, এই ধর্মটাও শুধুমাত্র অ্যাসিডই দেখায়। তার জন্য বলা হচ্ছে, যেমন আমি বলতে পারি হাইড্রোজেনযুক্ত অন্যান্য যৌগও হতে পারে, যেমন জল, এটাও হাইড্রোজেনযুক্ত যৌগ। অ্যামোনিয়া, NH3, এটাও হাইড্রোজেনযুক্ত যৌগ। এই সমস্ত হাইড্রোজেনযুক্ত যৌগের মধ্যে কিন্তু এই সমস্ত ধর্ম নেই। তার জন্য এরা হাইড্রোজেনযুক্ত হলেও, এরা জলীয় দ্রবণে H+ আয়ন তৈরি করলেও এদেরকে কিন্তু আমরা অ্যাসিড বলতে পারবো না। তার জন্য এখান থেকে আমরা কনক্লুশন কি পেলাম? কনক্লুশনটা এটাই যে অ্যাসিড মাত্রই হাইড্রোজেনযুক্ত যৌগ, কিন্তু সব হাইড্রোজেনযুক্ত যৌগ কিন্তু অ্যাসিড নয়। অ্যাসিডের শনাক্তকরণ আমরা কিভাবে করব? কোনো একটা দ্রবণ অ্যাসিডের দ্রবণ কিনা আমরা শনাক্তকরণ কিভাবে করব? প্রথমেই আমরা এই পদ্ধতিটা সাহায্য নিতে পারি, যে লিটমাস যোগ করলাম কিংবা মিথাইল অরেঞ্জ যোগ করলাম, দেখব যে দুই ক্ষেত্রেই লাল বর্ণ ধারণ করে, তাহলে সেটা অ্যাসিড। কোনো একটা ধাতুর ছিবড়া, ধাতুর গুঁড়া, সেই অ্যাসিডের জলীয় দ্রবণে আমরা যোগ করে দিলাম। সঙ্গে সঙ্গে অ্যাসিডের জলীয় দ্রবণ থেকে এই একটা গ্যাস উৎপন্ন হতে শুরু করলো। সেই গ্যাসটাকে সাপোজ এই একটা বিকারের মধ্যে, একটা ঢাকা বিকারের মধ্যে তোমরা অ্যাসিড নিয়ে ওখানে ধাতুর ছিবড়া, ধাতুর টুকরো যোগ করলে এদিক থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি হতে থাকবে। এই হাইড্রোজেন গ্যাস যেটা তৈরি হচ্ছে সেটাকে নল দিয়ে বাইরে নিয়ে আসলে, তো এখন নলটা যদি এইভাবে লাগানো থাকে, তো এইখানটায় হাইড্রোজেন গ্যাস এদিক থেকে বেরোতে থাকবে। তো এখানে হাইড্রোজেন গ্যাস কিভাবে বেরোচ্ছে আমরা কিভাবে বুঝবো? এই নলের এই মুখে যদি আমরা একটা সলাই কাঠি ধরি, সঙ্গে সঙ্গে সলাই কাঠিটা নিভে যাবে, কিন্তু এখানে এই গ্যাসটা এই নীল শিখায় জ্বলতে থাকবে, নীল শিখার আগুনে জ্বলতে থাকবে। তখনই বুঝতে পারবো যে এটা হাইড্রোজেন গ্যাস। তো এটাও একটা অ্যাসিডের শনাক্তকরণ, এইভাবে আমরা অ্যাসিডের শনাক্তকরণ করতে পারি। নেক্সট, আমরা অ্যাসিডের শনাক্তকরণ এভাবেও করতে পারি। প্রতিটা লবণের নির্দিষ্ট কালার থাকে, রং হয়। এই সমস্ত লবণগুলোর নির্দিষ্ট রং হয়। কোন লবণের কি কি রং সেটা আমি আস্তে আস্তে আলোচনার মাধ্যমে বলতে থাকবো, কারণ লবণের আলোচনায় এখন আমরা আসিনি। তো যেমন আমি একটু আগে বলেছিলাম যে জিঙ্ক সালফেট সবুজ বর্ণের হয়। তো অর্থাৎ এরকম কোনো বিক্রিয়ায় যদি জিঙ্ক সালফেট তৈরি হয় তাহলে দ্রবণের বর্ণ সবুজ হয়ে যাবে। এভাবে দ্রবণের বর্ণ দিয়ে আমরা বুঝতে পারি যে ওখানে লবণ তৈরি হচ্ছে, অর্থাৎ দ্রবণটা যেটা ছিল সেটা অ্যাসিড দ্রবণ ছিল। এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা অন্যভাবে শনাক্ত করি। তো এই সমস্ত ধর্মের সাহায্যে আমরা কিন্তু অ্যাসিডকে শনাক্ত করতে পারি। তো অ্যাসিডের শনাক্তকরণের কিভাবে আমরা শনাক্ত করতে পারি সেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এখন আমরা এই তিন ধরনের অ্যাসিডের রাসায়নিক ধর্ম এবং অন্যান্য বিভিন্ন ধর্মাবলীগুলো আলোচনা করব। তিন ধরনের এই অ্যাসিডের সম্পর্কে আপাতত আলোচনা করছি না, কেননা ক্লাস 9-এ এই অ্যাসিড সম্পর্কে সেই সমস্ত আলোচনা, উল্লেখযোগ্য কোনো আলোচনা নেই। এই অ্যাসিড সম্পর্কে আলোচনা ক্লাস 10-এ আবার তোমরা পড়বে। তো আপাতত এই তিনটে অ্যাসিডের আলোচনা আমরা শুরু করব। প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক ধর্মগুলো আলোচনা করব। প্রাথমিক কিছু ধর্ম সালফিউরিক অ্যাসিডের সেম, সেটা হলো যে সমস্ত ধর্মগুলো আমি অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে নীল লিটমাসকে লাল করা, মিথাইল অরেঞ্জকে লাল করা, ধাতুর সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং ধাতব লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন করা, জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করা, এই সমস্ত ধর্মই সালফিউরিক অ্যাসিডের মধ্যে আছে। কিন্তু সালফিউরিক অ্যাসিডের একটা স্পেশাল ধর্ম কি, যেটা আমি একটু আগেও ব্যাখ্যা করেছিলাম, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড বাইলবণ তৈরি করতে পারে। যেহেতু সালফিউরিক অ্যাসিড দ্বিক্ষারিক অ্যাসিড, কারণ আমরা জানি, একটু আগে আমি ব্যাখ্যাটা করেছিলাম যে H2SO4-কে যখন আমরা জলীয় দ্রবণে বিয়োজিত করব, তখন দুটো H+ আয়ন এবং SO4 ডবল মাইনাস আয়ন তৈরি করে।
এখন NaOH এর সঙ্গে বিক্রিয়ায় NaOH কে যখনই তুমি জলীয় দ্রবণে দেবে তখন একটা করে Na+ এবং একটা OH- আয়ন তৈরি করে। তো এখানে তোমরা একটা নতুন মূলক দেখলে, সেটা হচ্ছে OH। মূলকটাকে আমরা বলি হাইড্রক্সিল মূলক। তো এখানে কি হয়, এই দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন এই সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। প্রতিস্থাপিত হলে NaHSO4 এবং জল উৎপন্ন করবে, অথবা দুটো হাইড্রোজেনের দুটোই সোডিয়াম পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে Na2SO4 প্লাস জল উৎপন্ন করবে। সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় এখানেও সেম ঘটনা করতে পারে। NaHSO4 আর এক অণু জল উৎপন্ন করবে আমরা জানি, কিন্তু কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া, যেটা আমি একটু আগে বললাম যে কার্বন ডাই অক্সাইডও তৈরি করে, এটা আংশিক প্রতিস্থাপনের ক্ষেত্রে বলা হচ্ছে সোডিয়াম বাইসালফেট তৈরি করে। অথবা এই বিক্রিয়ার আরেকটা আউটকামও হতে পারে, সেটা হচ্ছে এই দুটো হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়ে গেল সোডিয়াম পরমাণু দিয়ে, তাহলে সেটা তৈরি করবে Na2SO4 প্লাস CO2 প্লাস H2O। বোঝা গেল? ধাতুর সঙ্গে যেটা একটু আগে বিক্রিয়া বললাম, আমি বিক্রিয়াটা একটু আগে দেখিয়েছি যে ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবং ধাতব লবণ উৎপন্ন করবে। এটা সালফিউরিক অ্যাসিডের একটা ধর্ম, যেহেতু অ্যাসিডের একটা ধর্ম, সালফিউরিক অ্যাসিডেরও সেম ধর্ম থাকবে। এখন এখানে আমি একটা সালফিউরিক অ্যাসিডের একটা স্পেশাল ধর্মের কথা এখানে উল্লেখ করবো। ধর্মটা এরকম যে ক্যালসিয়াম ধাতুর সাথে শীতল ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রথমে অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয়। মানে আমরা যদি ধরে নিই যে এখানে কিছু পরিমাণ ক্যালসিয়াম ধাতু ছিল, এখানে কিছু পরিমাণ ক্যালসিয়াম ধাতু রাখা ছিল, এখানে তুমি সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ যুক্ত করে দিয়েছো, গরম করনি, শীতল অবস্থাতেই। তখন কি হয়, বিক্রিয়াতে প্রথম ধাপে কি হয়, এই ক্যালসিয়াম ধাতুর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন গ্যাসটা এই গ্যাসের মধ্যে দিয়ে বুদবুদ আকারে বেরোতে থাকে। এই ক্যালসিয়াম সালফেট আস্তে আস্তে কি করে, তখন পর্যন্ত যতটুকু ক্যালসিয়াম বাকি থাকে সেই ক্যালসিয়াম সালফেট কিন্তু এই ক্যালসিয়াম ধাতুগুলোর উপরে এখন আস্তরণ সৃষ্টি করা শুরু করে। আর যখন পুরোপুরি আস্তরণ সৃষ্টি করে দেয় তখন এই H2SO4 আর ফার্দার আর ক্যালসিয়ামের কন্ট্যাক্টে আসতে পারে না, তার জন্য ওইখানে বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়। কিন্তু অর্থাৎ এই ক্যালসিয়াম সালফেটের সঙ্গে যে ক্যালসিয়ামের সঙ্গে যে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, এই বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হওয়ার জন্য এই বিক্রিয়াটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্নেও আসে যে ক্যালসিয়াম ধাতুর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে এবং বিক্রিয়া বেশিক্ষণ ঘটে না কেন, কিংবা বিক্রিয়াটি বেশিক্ষণ ঘটে না কেন, এরকম কিছু কোশ্চেন পরীক্ষায় থাকে। আরেকটা সালফিউরিক অ্যাসিডের আমি স্পেশাল একটা ধর্ম আরো একটা বলছি, সেটা হলো লোহা, যার সংকেত Fe, রূপা, যার সংকেত Ag, সীসা, যার সংকেত Pb, সোনা, যার সংকেত Au। এই সমস্ত যে সমস্ত ভারী ধাতুগুলো থাকে, ভারী ধাতুগুলোর সঙ্গে সালফিউরিক অ্যাসিড ঠান্ডা কিংবা শীতল অবস্থায়, গাঢ় সালফিউরিক অ্যাসিড কিংবা ঠান্ডা সালফিউরিক অ্যাসিড, গাঢ় ঠান্ডা অবস্থায় সালফিউরিক অ্যাসিড কিন্তু এই ধাতুগুলো, ভারী ধাতুগুলোর সঙ্গে কোনোভাবে বিক্রিয়া করে না। গাঢ় এবং ঠান্ডা অবস্থায় সালফিউরিক অ্যাসিডকে যদি এই ধাতু নির্মিত পাত্রে রাখা হয় তাহলে সেক্ষেত্রে কোনোভাবে ধাতুর ক্ষয় হতে দেখা যায় না। কিন্তু যদি গরম অবস্থায় আসে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডটা যদি গরম করা হয় তখন সেটা বিক্রিয়া শুরু করে। তার জন্য যদি এই সমস্ত এই লোহা কিংবা সীসা তৈরি ধাতুতে তোমরা যদি সালফিউরিক অ্যাসিড রাখো তাহলে এটা শিওর করে নেবে, এটা এনশিওর করবে তোমরা অবশ্যই ল্যাবরেটরিতে, যাতে কোনোভাবে সেই ধাতব পাত্রটা গরম না হয়। ঠান্ডা অবস্থায় সালফিউরিক অ্যাসিড কোনো বিক্রিয়া করবে না,
কিন্তু যদি গরম হয় তখন ধাতব পাত্রের সঙ্গে বিক্রিয়া করা শুরু করবে এবং সেক্ষেত্রে ধাতব পাত্রটাকে ক্ষয় করে ধাতব পাত্রে ফুটো করে দিতে পারে। ব্যাপারটা বুঝলে? সালফিউরিক অ্যাসিডের আরেকটা খুব উল্লেখযোগ্য ধর্ম, যেই ধর্মের জন্য সালফিউরিক অ্যাসিডকে নিরোধক অ্যাসিড বলা হয়, সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম বলে এটা, সেটা ধর্ম হলো জলের প্রতি আসক্তি। কোনো জায়গায় তুমি যদি সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড উন্মুক্তভাবে কোনো এক জায়গায় রাখো, সাপোজ এইখানে এই পাত্রের মধ্যে তোমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড উন্মুক্তভাবে রেখেছো, এই সালফিউরিক অ্যাসিড বাতাসে জলীয় বাষ্প শোষণ করতে থাকে। যে কোনোভাবে বাতাসের জল অর্থাৎ জলীয় বাষ্প শোষণ করতে থাকে সবসময়, এবং শোষণ করতে করতে আস্তে আস্তে লঘু হতে থাকে। এই ধর্মটাকে আমরা সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম বলি। তো এটা একটা সালফিউরিক অ্যাসিডের উল্লেখযোগ্য ধর্ম। সালফিউরিক অ্যাসিডের আরেকটা উল্লেখযোগ্য ধর্ম হলো খুব উত্তপ্ত অবস্থায় কিন্তু এই অ্যাসিড বিয়োজিত হতে থাকে। দেখা যায় যে খুব উত্তপ্ত অবস্থায়, উত্তপ্ত ঝামা পাথরের উপর দিয়ে, ঝামা পাথর তোমরা জানো, ইটভাটায় যে সমস্ত পাথরগুলো কালো হয়ে যায় পুড়ে, সেই সমস্ত পাথরগুলোকে আমরা ঝামা পাথর বলি। তো উত্তপ্ত ঝামা পাথরের উপর যদি সালফিউরিক অ্যাসিড ফোটা করে ফেলা হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে এই ঘটনাটা ঘটতে দেখা যায়। অর্থাৎ দুই অণু সালফিউরিক অ্যাসিড 2 অণু করে বিয়োজিত হয় সেই উত্তপ্ত ঝামা পাথরের উপর দিয়ে পড়লে। তাপে বিক্রিয়া হচ্ছে, তার জন্য আমরা এই সাইনটাকে দিই, ডেল্টা সাইনটাকে দিই। ডেল্টা বলা মানে বিক্রিয়াতে প্রচুর পরিমাণ তাপ ইনভলভ আছে, প্রচুর পরিমাণ তাপমাত্রা ইনভলভ আছে, সেটাকে দেখানোর জন্য আমরা ডেল্টা সাইনটা দিই। তো এক্ষেত্রে প্রচুর পরিমাণ তাপে, যেটা বললাম আমি, উত্তপ্ত ঝামা পাথরের উপর দিয়ে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড গ্যাস 2 অণু ঝাঁঝালো গন্ধযুক্ত 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন তৈরি করে। এখন সালফিউরিক অ্যাসিডের নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট ধর্ম হলো, এই অ্যাসিড কিন্তু অন্য অ্যাসিডও তৈরি করতে পারে। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায়, BaCl2 বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় বেরিয়াম সালফেট লবণ তৈরি করে, আবার HCl তৈরি করে। এখন এই HCl অ্যাকচুয়ালি এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে তুমি যদি জলের সংস্পর্শে আনো, সঙ্গে সঙ্গে এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ওই জলের সঙ্গে গুলে গিয়ে জলে মিশ্রিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। বোঝা গেল ব্যাপারটা? তো এখানে দেখা যাচ্ছে যে আমরা সালফিউরিক অ্যাসিড কিন্তু পরোক্ষভাবে একটা অ্যাসিডই তৈরি করছে। তো এটা একটা সালফিউরিক অ্যাসিডের খুব ভালো ধর্ম। এখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্মগুলো আলোচনা করব। হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্মগুলো, অ্যাসিডের যে সমস্ত রাসায়নিক ধর্ম আমি একটু আগে ব্যাখ্যা করেছিলাম, সেই সমস্ত রাসায়নিক ধর্মগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডও দেখায়। তো সেই সমস্ত ধর্মগুলো সম্বন্ধে আমি আলাদাভাবে আলোচনা এখানে করছি না। যে সমস্ত স্পেশাল ধর্মগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখাচ্ছে, অন্যান্য কোনো অ্যাসিড দেখায় না, সেই সমস্ত স্পেশাল ধর্মগুলো সম্বন্ধে আমি এখানে আলোচনা করব। প্রথম ধর্ম হচ্ছে কপার সিলভার মানে Ag, রূপা। এই দুটো ধাতুর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো বিক্রিয়া করে না, কিন্তু অবশ্যই এখানেও সালফিউরিক অ্যাসিডের মতন একটা ধর্ম দেখাবে, এই ধাতুগুলোর সঙ্গে ঠান্ডা অবস্থায় কোনো বিক্রিয়া করে না। কিন্তু গরম হলেই কিন্তু, অর্থাৎ যদি পরিবেশটা গরম হয়ে যায়, অর্থাৎ কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে যদি কোনো তাপ দাও কপার কিংবা রূপার পাত্রে রেখে, সেক্ষেত্রে কি হয়, বাতাসের অক্সিজেনে যদি উপস্থিত থাকে, সেই অক্সিজেনের এক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হয়। বিক্রিয়া 2 রকমের হয়। একটা হচ্ছে কপার HCl, বাতাসের অক্সিজেন যদি ওখানে উপস্থিত থাকে এবং যদি সেখানে সাফিসিয়েন্ট গরম থাকে পাত্রটা, তাহলে বিক্রিয়ায় কিউপ্রিক ক্লোরাইড এবং জল উৎপন্ন করে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কপারের পাত্রটা ক্ষয় হতে থাকবে। রূপার সঙ্গে একই ঘটনা ঘটে যদি গরম হয় এবং যদি পরিবেশে অক্সিজেন উপস্থিত থাকে। যেই পরিবেশে বিক্রিয়াটা ঘটবে সেই পরিবেশে যদি অক্সিজেন উপস্থিত থাকে, তাহলে সিলভার ক্লোরাইড এবং জল উৎপন্ন করে। এখানে আমি আরেকটা ইনফরমেশন যোগ করে দিই যে সোনা, প্লাটিনাম, এই সমস্ত খুব ভারী ধাতুগুলোর সঙ্গে
হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো অবস্থাতেই, তাপ থাক আর না থাক, গরম থাক আর না থাক, ঠান্ডা থাক কি গরম থাক, কোনো অবস্থাতে কিন্তু এই দুটো ধাতুর সঙ্গে কিন্তু HCl এর কোনো রকম বিক্রিয়া হয় না। তো HCl কে যদি প্ল্যাটিনাম পাত্রে রাখা হয়, কোনো অবস্থাতে HCl সেক্ষেত্রে বিক্রিয়া করবে না। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমি আরেকটা ধর্মে আসবো, সেক্ষেত্রে তরল এবং গ্যাসের বিক্রিয়ায় কঠিন উৎপন্ন করে। যেমন একটা বিক্রিয়াটা এরকম, সাপোজ একটা গ্যাস জারে, এটা একটা গ্যাস জার, গ্যাস জারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস আছে, এখানে কিছুটা অ্যামোনিয়া গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস রূপে আছে এখানে। এখানে যদি তোমরা একটা কাগজের টুকরা ধরো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত যদি একটা কাগজ ধরো, তখন দেখা যায় যে এখানে একটা সাদা ধোঁয়া উৎপন্ন হয় আর ধোঁয়াটা নিচের দিকে যেতে থাকে। এখানে কি হয়, NH3 সঙ্গে HCl এর বিক্রিয়ায় NH4Cl অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা কঠিন, আর সেই লবণের গুঁড়ো তৈরি হয় এখানে, সেই গুঁড়োটা ধোঁয়ার আকারে নিচের দিকে পড়তে থাকে। এখানে দেখা গেল কি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা তরল এবং গ্যাসের বিক্রিয়ায় কিন্তু একটা কঠিন তৈরি হচ্ছে। এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, আর এটা তো দেখলেই আমরা তরল অবস্থায় রেখেছি, কারণ সিক্ত কাগজ, একটা ভেজানো একটা কাগজ এখানে ধরা হয়েছিল, আর এখানে একটা কঠিন তৈরি করে। এটা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের খুব উল্লেখযোগ্য ধর্ম, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই কিছু কিছু গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় এরকম কঠিন পদার্থ তৈরি করে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা শনাক্তকরণ ধর্ম বলতে পারি, এটাও একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ প্রক্রিয়া। যদি আমরা জানি যে একটা গ্যাস জারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস আছে, তাহলে সেক্ষেত্রে একটা অ্যাসিডের সিক্ত কাগজকে ধরলে যদি সাদা ধোঁয়া উৎপন্ন করে, তাহলে অবশ্যই বুঝবো সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ ধোঁয়াটা NH4Cl এর। হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা শনাক্তকরণ প্রক্রিয়া হলো, কোনো একটা ধরো টেস্ট টিউবে, এরকম একটা টেস্ট টিউবে হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখা আছে, ওখানে তোমরা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করো, AgNO3 দ্রবণ যোগ করো। যোগ করলেই এই দ্রবণের মধ্যে সাদা দইয়ের মতো অধক্ষেপ করা শুরু করে। এই অধক্ষেপটা অ্যাকচুয়ালি সিলভার ক্লোরাইডের অধক্ষেপ, এবং তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড তৈরি করতে থাকে। তো দেখা গেল যে সালফিউরিক অ্যাসিডের মতো হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও কিন্তু একটা ধর্ম আছে, সেক্ষেত্রে অ্যাসিড থেকে অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু এখানে একটা অধক্ষেপ উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড, সেই অধক্ষেপটা সাদা দইয়ের মতো হয়, দেখতে দেখা যায়। এই দ্রবণটায় সম্পূর্ণ বিক্রিয়ার ফলে যেই অধক্ষেপটা তৈরি হলো, সেই দ্রবণে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলতে বোঝায় অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, তাহলে একটা জটিল যৌগ তৈরি করে, এই একটা জটিল যৌগ তৈরি করে যেটা জলে দ্রাব্য, প্লাস 2 অণু জল উৎপন্ন করে। যার জন্যই এই দ্রবণে প্রথমে এই বিক্রিয়াটা হওয়ার পরে এই অধক্ষেপটা পড়লো, এই অধক্ষেপটা তখন পর্যন্ত আছে। এই দ্রবণের মধ্যে যদি আমরা তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করি, জলীয় দ্রবণ অবশ্যই অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কিংবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি যোগ করি, সঙ্গে সঙ্গে এই জটিল যৌগটা উৎপন্ন হয় যেটা জলে দ্রাব্য। তার জন্য কি হয়, তখন এই অধক্ষেপটা আবার ডিসিপেট হয়ে যেতে দেখা যায়, অধক্ষেপটা পরে আর থাকে না, অধক্ষেপটা আস্তে আস্তে জলে গুলে যায়, আর এই দ্রবণের বর্ণটা বর্ণহীন হয়ে যায়। এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা শনাক্তকরণ পরীক্ষা। তো এই গেল হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্মের আলোচনাগুলো। নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম এবং ক্ষারের ধর্মাবলী আমি পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই পরের ভিডিওটা তোমরা ফলো করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।